আসসালামু আলাইকুম, চাইল্ডহুড ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে থার্ড ইয়ারের ক্রিটিসিজমের বায়োগ্রাফিয়া লিটারারিয়া এই পার্টটি পড়ছি। এটি লিখেছেন এস.টি. কুলেরিজ অথবা স্যামুয়েল টেইলর কোলেরিজ। তো একটা গল্প বলি প্রথমেই। দুই বন্ধু ছিলেন, তারা দুই বন্ধু মিলে একটা কবিতার বই বের করেছিলেন। সেই বইয়ের মুখবন্ধ বা প্রিফেস লিখেছিলেন একজন বন্ধু। অন্য একজন বন্ধু এই প্রিফেসের সমালোচনা করে সেটার সাথে তার কি মিল রয়েছে তার চিন্তা ভাবনার এবং কি অমিল রয়েছে এই সবগুলো ডিসকাস করে তিনি আবার আরেকটা বই লিখেছেন। এটাই হচ্ছে আমাদের এই বায়োগ্রাফিয়া লিটারারিয়া। দুই বন্ধু, একজন হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর একজন হচ্ছেন স্যামুয়েল টেইলর কোলেরিজ। তারা লিখেছিলেন লিরিক্যাল ব্যালাডস। এই লিরিক্যাল ব্যালাডস বই লেখার মাধ্যমে রোমান্টিক যুগের শুরু হয়। তাদের লেখাটা ছিল এর আগের যুগ থেকে সম্পূর্ণ ভিন্ন। তাদের এই লিরিক্যাল ব্যালাডস এই বইয়ের মধ্যে যে কবিতাগুলো ছিল সেগুলো ছিল ইমাজিনেটিভ। মানুষকে বর্তমান যে যুক্তি তর্ক এই যে একটা লেখার ধরন ছিল এই ধরন থেকে কল্পনার জগতে নিয়ে গিয়েছিলেন তারা দুইজন। এর থেকেই হচ্ছে রোমান্টিক যুগের সূচনা করেছিলেন তারা। তারপরে হচ্ছে এক বন্ধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি লিখেছিলেন হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস এর বইয়ের প্রথমে যে মুখবন্ধ লেখা হয় অথবা লেখকদের বক্তব্য দেয়া হয় সেটা তিনি লিখেছিলেন। আর তার বন্ধু এস.টি. কুলেরিজ, তিনি আবার নিজে আরেকটা লিখেছেন বায়োগ্রাফিয়া লিটারারিয়া। এখানে তিনি ওই বই সম্পর্কে লিখেছেন, তার নিজের জীবন থেকে কিছু কথাবার্তা বলেছেন। এটাকে এজন্য বলা হয় অটোবায়োগ্রাফিক্যাল নভেল অথবা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। এই বইটি তিনি কয়েকটি ভাগে ভাগ করেছেন। এখানে কয়েকটা সেকশন রয়েছে, এর মধ্যে থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু সেকশন পড়বো এবং যেগুলো সামারি হিসেবে ধরা যায়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা পড়বো। তো এটা একটা নোট থেকে পড়ছি, নোটটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারবে। এটি হচ্ছে সামারি ওয়েবসাইট থেকে নেয়া। ওকে, তো প্রথমে শুরু করি। নাম হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া, আথর হচ্ছেন এস.টি. কোলেরিজ, পাবলিশ হয়েছে 1817 সালে। ওকে, সামারি আমরা পড়ে যাই। দি রোমান্টিক পোয়েট স্যামুয়েল টেইলর কোলেরিজ published Biographia Literaria, his semi-autobiographical work on aesthetic theory. ওকে, aesthetic theory হচ্ছে নন্দন তত্ত্ব বা নান্দনিক তত্ত্ব, যেখানে হচ্ছে মানুষের আনন্দ অনুভূতি এগুলো প্রকাশ করা হয়। আনন্দ অনুভূতির নিয়ে যে কবিতাগুলো লেখা হয়, মানুষকে ফ্যান্টাসি কল্পনার মধ্যে নিয়ে যাওয়া হয়, এগুলোকে বলা হয় এইস্থেটিক লেখালেখি। ওকে, তো এটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল, তার নিজের জীবনী রয়েছে, তবে একেবারে ফুললি নিজের জীবনী নিয়ে লিখেননি তিনি, এখানে অন্য বিষয়ের সংকলন ঘটিয়েছেন, এজন্য সেমি অটোবায়োগ্রাফিক্যাল। ওকে, 1817 তে প্রকাশিত হয়েছে। চার্টিং দ্য হিস্ট্রি অফ হিজ লিটারারি ক্যারিয়ার and melding amusing autobiographical anecdotes with what Coleridge calls transcendental philosophy. The text is an influential work of literary criticism. তো বলছেন যে এখানে তিনি তার নিজের যে লিটারারি ক্যারিয়ার, তার লেখক হিসেবে তার নিজের জীবন এখানে তুলে ধরেছেন। তারপরে হচ্ছে তার জীবনের অটোবায়োগ্রাফিক্যাল, নিজের জীবনের কিছু ছোট ছোট ঘটনা তুলে ধরেছেন, যেটাকে তিনি বলেছেন ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি। ট্রান্সেন্ডেন্টাল মানে হচ্ছে অতীন্দ্রিয়, যেটি আমাদের বাস্তব জগতের বাইরে, অবাস্তব জগতের দর্শন। ওকে, দ্য টেক্সট ইজ ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ক অফ লিটারারি ক্রিটিসিজম, এবং এটা একটা প্রভাবশালী লেখা ইংরেজি ক্রিটিসিজম সাহিত্যের ক্ষেত্রে। Capturing Coleridge's poetical ideas about the French Revolution and the American Declaration of Independence, the work is also an important historical document. তো এখানে কোলেরিজের তার যে রাজনৈতিক দর্শন, মতামত, রাজনৈতিক বিশ্বাস, সেটার প্রতিফলন ঘটেছে। তারপর হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে তার চিন্তা ভাবনা, আমেরিকার ফ্রিডম নিয়ে, স্বাধীনতা নিয়ে তার চিন্তা ভাবনা, এগুলো এখানে তিনি উল্লেখ করেছেন। এজন্য হচ্ছে এটাকে একটা ঐতিহাসিক দলিল হিসেবে ধরে নেওয়া যায়। In its pages, Coleridge uses 19th century philosophical ideas to contest the precepts of his close friend, Britain's then poet laureate William Wordsworth, and place poetry at the center of reality. Okay, তো এটার মধ্যে, এই লেখার মধ্যে কোলেরিজ তিনি হচ্ছে 19 শতকের যে দার্শনিক চিন্তাভাবনাগুলো রয়েছে সেগুলো এখানে এনেছেন। কারণ হচ্ছে টু কন্টেস্ট দ্য প্রিসেপ্টস অফ হিজ ক্লোজ ফ্রেন্ড, তখনকার যুগের ব্রিটেনের রাজকবি যিনি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার যে
চিন্তা ভাবনাগুলো ছিল সেগুলোকে কন্টেস্ট বা সেগুলোর এক ধরনের বিরোধিতা করার জন্য তিনি এগুলো নিয়ে এসেছিলেন, আলোচনা করেছেন। এন্ড প্লেস পোয়েট্রি ইন দ্য সেন্টার অফ রিয়েলিটি, এবং কবিতাকে তিনি বাস্তব একটা বিষয় হিসেবে তিনি তুলে ধরেছেন। তো বন্ধুরা, আমাদের এই যে পার্টটি রয়েছে সেটির সামারি, বাংলা সামারি আমাদের ব্লগে দেওয়া আছে। সাইফুল মুন্না ব্লগ লিখলে গুগলে চলে আসবে, এটা সেখান থেকে পড়তে পারবে, বাংলা যদি টেক্সট পড়তে চাও। ওকে, এরপরে আসি, বায়োগ্রাফিয়াল লিটারারি opens with the recollection of Coleridge's education at Charles Christ's Hospital Grammar School and the influence of contemporary writers on developing minds. ওকে, তো এটার বইটি শুরু হয় কোলেরিজের তার যে স্কুল জীবনের স্মৃতি সেগুলো ব্যাখ্যা করার মাধ্যমে, এবং সেই সময়কার যে সমসাময়িক লেখক ছিলেন সেই লেখকদের প্রভাব কি ছিল সেগুলো ব্যাখ্যা করে তিনি বইটির শুরু করেছিলেন লেখা। Coleridge remarks on the temperament of men of genius and the state of contemporary criticism. তখন হচ্ছে কোলেরিজ ওই সময়কার যারা জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন তাদের সম্পর্কে মতামত দিয়ে কথা শুরু করেন। তারপরে হচ্ছে ওই সময়কার যে ক্রিটিসিজম বা সমালোচনার সাহিত্য ছিল সেটা সম্পর্কে তিনি মতামত জানিয়ে, সেটার অবস্থা জানিয়ে লেখা শুরু করেন। This leads him to address the critics made the preface to the Lyrical Ballads, a collection of poems on which he and Wordsworth collaborated. তো তখন হচ্ছে তিনি যে লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, যেটা হচ্ছে সে আর তার বন্ধু ওয়ার্ডসওয়ার্থ মিলে তারা দুজন লিখেছিলেন, সেটার সমালোচনা তিনি করেন এখানে। This leads him to address the critics made of the preface to Lyrical Ballads, a collection of poems on which he and Wordsworth collaborated. Coleridge submits a balanced appraisal of Wordsworth's poetic talent. তো তিনি তার বন্ধু ওয়ার্ডসওয়ার্থের যে কাব্যিক প্রতিভা ছিল সেটার তিনি প্রশংসা করেছেন এখানে। And before taking up the topic of discrimination in aesthetic matters, এবং পরবর্তীতে তিনি যে নান্দনিক তত্ত্ব রয়েছে অথবা মানুষের অনুভূতিগুলোকে অথবা আনন্দের অনুভূতিগুলোকে ভালোভাবে প্রকাশ করা, এই যে একটা বিষয় রয়েছে সেটার মধ্যে যে ডিসক্রিমিনেশন হয়েছিল সেটা পরবর্তীতে তুলে ধরেন। তো আগে হচ্ছে তিনি তার বন্ধুর পোয়েটিক ট্যালেন্টটা নিয়ে আলোচনা করেছেন, এন্ড মেন্টাল অ্যাসোসিয়েশনস ইন জেনারেল। ওকে, এরপরে আসি আমরা, এখানে কিছু চ্যাপ্টারের উল্লেখ করেছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট। ইন চ্যাপ্টার্স 5 to 7 Coleridge critiques David Hartley's ideas about associational psychology. ওকে, তো এখানে ডেভিড হার্টলি আরেকজন ব্যক্তিত্ব, তার যে অ্যাসোসিয়েশনাল সাইকোলজি ছিল, তত্ত্ব ছিল, সেটা তিনি এখানে সমালোচনা করেছেন। Coleridge argues that rather than merely receiving ideas and impressions from the world, mind has agency in perceiving reality. তিনি বলছেন শুধুমাত্র মানুষের যে জীবনের অথবা পৃথিবীর যে চিন্তা ভাবনাগুলো রয়েছে, আইডিয়াগুলো রয়েছে, ইমপ্রেশনগুলো রয়েছে, সেগুলো ছাড়াও মানুষের ব্রেইনের অথবা মনের বাস্তবতাকে উপলব্ধি করার একটা ইচ্ছা, ক্ষমতা, স্বকীয়তা রয়েছে। ওকে, বিষয়গুলো একটু কঠিন হয়ে যেতে পারে, একটু আরেকবার রিপিট করে লেকচার শুনে নেবে, দেখবে অনেকটা সহজ হয়ে গেছে। ওকে, তো এখানে মানুষের যে চিন্তার বাস্তবতা রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছেন। ইন চ্যাপ্টার 8 Coleridge entertains but interrogates Cartesian dualism. Influenced by Immanuel Kant, Coleridge develops his own theory of imagination. তো তিনি হচ্ছে চ্যাপ্টার 8 হচ্ছে গিয়ে কার্টেসিয়ান ডুয়ালিজম, এটা অন্য একটা থিওরি সাহিত্যের ক্ষেত্রে, সেটাকে তিনি এখানে ইন্টারোগেট করেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। তারপরে তিনি বলেছেন যে যেটা ইমানুয়েল কেন্ট যে থিওরিটা দিয়েছিলেন, তারপরে তিনি তার নিজের ইমাজিনেশন বা কল্পনার থিওরি নিজে দিয়েছিলেন। তো ইমাজিনেশন হচ্ছে কবিতার ক্ষেত্রে একটা টার্ম, এটা শুধু একটা শব্দ না, একটা টার্ম। ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, এগুলো কবিতার ক্ষেত্রে আলাদা একটা টার্ম। ওকে, হুইচ হি ডিফাইন্স এজ দি এসেমপ্লাস্টিক পাওয়ার। তো তিনি এখানে যে তার থিওরি অফ ইমাজিনেশন, কল্পনার যে তত্ত্বটা তিনি নিজে দিয়েছেন, সেটাকে বলছেন একটা পাওয়ারফুল থিওরি। তারপরে দি হিউম্যান সোলস ক্যাপাসিটি টু পারসিভ এ ইউনিফাইড রিয়েলিটি ইজ ডিস্টিংগুইশড ফ্রম Hartleyan mental associations which Coleridge calls fancy. ওকে, তো তিনি হচ্ছে মানুষের যে ক্যাপাসিটি থাকে রিয়েলিটিকে উপলব্ধি করা অথবা বাস্তবতাকে মানুষ সে পারসিভ করার যে একটা ক্যাপাসিটি মানুষের ভিতরে থাকে, সেটাকে তিনি ফ্যান্সি বলেছেন। ফ্যান্সি মানে হচ্ছে কল্পনার মধ্যে কোনো কিছু করা, এগুলো হচ্ছে ফ্যান্সি। তো
হার্টলিয়ান যে থিওরি ছিল অ্যাসোসিয়েশনের থিওরি, সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন, করে তিনি নিজেই একটা নাম দিয়েছেন, যে এটা নাম হচ্ছে ফ্যান্সি। মানুষের সত্যকে উপলব্ধি করা অথবা বাস্তবতাকে উপলব্ধি করার ক্ষমতা, এটাকে তিনি ফ্যান্সি বলেছেন। After a digression during which Coleridge recounts the trials and success of his early literary career, he returns to discussing the nature of reality. তো তিনি হচ্ছে এই তার যে প্রথম দিকের শিক্ষা জীবন, তারপরে তার সাহিত্যিক ক্যারিয়ার, এগুলোর আলোচনা করার পরে তিনি বাস্তবতা সম্পর্কে কথা বলা শুরু করেন, বাস্তবতা তথ্য তিনি এটা দেওয়া শুরু করেছেন। ওকে, ইন চ্যাপ্টার 12 Coleridge sets out 10 theses, তিনি 10টা থিসিস দিয়েছেন, দ্য কোর টিনেটস অফ হিজ ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি। আর এগুলো হচ্ছে তার দেয়া থিওরি, ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি, অতীন্দ্রিয়বাদের দর্শন, মানে হচ্ছে মানুষের বাস্তবতা থেকে বেরিয়ে গিয়ে একটা কল্পনার জগতে চলে যাবে, সেটাকে অতীন্দ্রিয়বাদ বলে। সেটার বৈশিষ্ট্য হিসেবে এই 10টা থিওরিকে নেওয়া যায়, তার দেয়া এই 10টা থিওরি। Elaborating on his definition of imagination, he returns to a discussion of Wordsworth. ওকে, তো তার এই যে ইমাজিনেশন বা কল্পনার যে তত্ত্বটা রয়েছে সেটা দেওয়ার পরে তিনি আসেন ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে আলোচনা করতে। In particular, the critical reception of Wordsworth preface to lyrical ballads. ওকে, তিনি এখানে ওয়ার্ডসওয়ার্থের যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড যে লেখাটা ছিল সেটার তিনি সমালোচনা শুরু করেন। In chapter 14, Coleridge defines both poem and poetry as a means of differentiating his own aesthetic theory from Wordsworth. তো তিনি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের যে কবিতার তত্ত্ব রয়েছে, তিনি যে কবিতা সংগ্রহের কথাবার্তা বলেছেন, সেটার বিরোধিতা করতে গিয়ে, সেটার সমালোচনা করতে গিয়ে তিনি তার নিজের তত্ত্ব দিয়েছিলেন পোয়েম আর পোয়েট্রি নিয়ে, কবিতা আর কবিত্ব, এই দুইটা নিয়ে তিনি তার নিজের তত্ত্ব দিয়েছেন। ওকে, to illustrate these theories, Coleridge examines exemplary poems by Shakespeare and contrast 16th century and contemporary literature. তো তার যে এই থিওরিগুলো তিনি দিয়েছেন 10টা টিনেটস থিসিস, এগুলোকে ব্যাখ্যা করার জন্য তিনি এখানে এক্সাম্পল এনেছেন শেক্সপিয়ারের কবিতাগুলো, এবং শেক্সপিয়ারের কবিতার সাথে 16th সেঞ্চুরি এবং তার যে সমসাময়িক লেখকরা ছিলেন তাদের কবিতার তুলনা দিয়ে তিনি তার তত্ত্বটাকে আরো জোরালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। In chapter 17, Coleridge resumes his critique of Wordsworth's literary theory. ওকে, তো তিনি হচ্ছে আবার চলে যান ওয়ার্ডসওয়ার্থের সাহিত্য সমালোচনায়, পার্টিকুলারলি ওয়ার্ডসওয়ার্থ ইনভেস্টমেন্ট ইন রাস্টিক ল্যাঙ্গুয়েজ। ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার মধ্যে যে গ্রাম্য ভাষা অথবা সাধারণ মানুষের ভাষা ব্যবহার করেছেন, উচ্চ শব্দের উচ্চ পর্যায়ের ভাষা না ব্যবহার করে, সেটার তিনি সমালোচনা করেন। Coleridge argues that poetry is inevitably artificial and that it is consciousness, not commonness, that defines poetic genius. তো তিনি এখানে ব্যাখ্যা করেছেন যে কবিতাগুলো নরমালি হচ্ছে আর্টিফিশিয়াল, এগুলো কৃত্রিম, এগুলো মানুষ নিজেরাই তৈরি করে, and there is consciousness not commonness that defines poetic genius. আর একজন মানুষ যে কবিতা লিখেছে, কবি তার পোয়েটিক জিনিয়াস, কবিতা লেখার যে ক্ষমতা রয়েছে, কবিতা লেখার দক্ষতা রয়েছে, সেটা আমরা জানতে পারবো যে তার কনশাসনেস থেকে, সে কতটুকু কনশাস হিসেবে কবিতা লিখেছে, তার কতটুকু কমননেস বা সাধারণ ভাষায় কবিতা লিখেছে, সেটার দ্বারা তার পোয়েটিক জিনিয়াসকে মাপা যাবে না। এটা তার বন্ধুর সমালোচনা তিনি করেছেন ওয়ার্ডসওয়ার্থের, যেহেতু ওয়ার্ডসওয়ার্থ তিনি নর্মাল মানুষের ভাষায় কবিতা লিখেছেন, সেখানে উচ্চ শব্দ, তারপরে হচ্ছে অনেক দামি দামি শব্দ এগুলো ব্যবহার করেননি, সাধারণ গ্রাম্য মানুষ হাঁটা চলার মধ্যে যে ভাষা ব্যবহার করে সেই ভাষায় কবিতা লিখে ফেলেছেন। ওকে, ডিসপাইট দিস ক্রিটিসিজমস অফ ওয়ার্থিয়ান থিওরি, Coleridge lauds his friend as the greatest poet of his era. তার বন্ধুর সমালোচনা করেছেন, কিন্তু পরে বলেছেন যে আমার বন্ধু হচ্ছে এই সময়ের সবচাইতে বড় কবি। The superlative quality of Wordsworth's poetry is due to Wordsworth's ability to synthesize naturalistic imagery and spiritual profundity. তো ওয়ার্ডসওয়ার্থের কবিতার যে গুণ রয়েছে, সবচাইতে বড় গুণ সেটা হচ্ছে তিনি এখানে ন্যাচারালিস্টিক ইমেজারি, সাধারণ প্রাকৃতিক যে ইমেজারি গুলো রয়েছে, ইমেজারি বলতে বোঝায় কবিতার মাধ্যমে আমরা একটা বাস্তব চিত্রকে তুলে ধরবো। একজন কবিতা পড়ার মাধ্যমে বাস্তবতাকে কল্পনা করতে পারবে, কবি যে বিষয় নিয়ে লিখছেন সেই বিষয়টা তার মাথার মধ্যে এসে যাবে, এরকম ইমেজারি তৈরি করে খুব সুন্দর করে তিনি। আর স্পিরিচুয়াল প্রপার্টি, তার এগুলো ছিল খুবই স্পিরিচুয়াল আত্মিক লেখালেখি। Coleridge inverts Wordsworth's aesthetic theory of the natural to form his own, which emphasizes the supernatural accessed via the imagination.
তো এখানে কোলেরিজ দি ওয়ার্ডসওয়ার্থের যে এস্থেটিক থিওরি বা নন্দন তত্ত্ব, নান্দনিক তত্ত্ব, সেটাকে তিনি আলোচনায় এনেছেন তার নিজের তত্ত্ব দেওয়ার জন্য, নিজেই বিষয়ে কথাবার্তা বলার জন্য। তারপরে কি করছেন যে হুইচ এমফাসাইজেস দ্য সুপারন্যাচারাল অ্যাক্সেস বাই দ্য ইমাজিনেশন, যেটা হচ্ছে সুপারন্যাচারাল কে গুরুত্ব দেয়। সুপারন্যাচারাল মানে হচ্ছে অতীন্দ্রিয়, বর্তমানকে উপেক্ষা করে কল্পনার জগতে ঢুকে যাওয়া, অথবা নরমাল বাস্তবতা থেকে অবাস্তব জগতে চলে যাওয়া, সেটাকে তিনি এখানে গুরুত্ব দিয়েছেন। আর তিনি এইটার আলোচনা শুরু করেছেন তার ইমাজিনেশনের কথাগুলো আবার বলে, ইমাজিনেশন বা কল্পনা সম্পর্কে তিনি যে তত্ত্ব দিয়েছিলেন আগে, সেটা আলোচনা করে তিনি এটা আবার শুরু করেছেন। তো আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে এই ইমাজিনেশন কি, সুপারন্যাচারালিজম কি, তারপরে হচ্ছে ফ্যান্সি কি, এই বিষয়গুলো প্রথমে জেনে নিতে হবে। এইস্থেটিক থিওরি কি, তারপরে আমরা এগুলো ভালো করে বুঝতে পারবো। ওকে। While Wordsworth seeks to unite prose and poetry, Coleridge distinguishes between prose and poetry. তো ওয়ার্ডসওয়ার্থ চেয়েছিলেন তিনি কবিতা আর গদ্য দুইটাকে একসাথে উপস্থাপন করতে, আর এখানে কোলেরিজ তিনি বলছেন যে না, এই দুইটা এক না, এই দুইটা আলাদা বিষয়। তিনি এই দুইটাকে আরো বেশি আলাদা করার চেষ্টা করেছেন, which is a metrical composition. He gives examples of failures in Wordsworth, but proclaims that Wordsworth is capable of writing the first genuine philosophic poem. তো তিনি প্রথমে আলোচনা করেছেন যে তার বন্ধু ওয়ার্ডসওয়ার্থের কি ভুলগুলো রয়েছে, তিনি কিভাবে ব্যর্থ হয়েছেন তার থিওরিগুলো দেওয়ার ক্ষেত্রে অথবা তার কবিতা লেখার ক্ষেত্রে। কিন্তু পরবর্তীতে তিনি আবার বলেছেন যে তার বন্ধু হচ্ছে ফার্স্ট জেনুইন ফিলোসফিক পোয়েম, তার বন্ধুর কবিতাগুলো হচ্ছে প্রথম একেবারে খাঁটি দার্শনিক কবিতা। Okay. Coleridge recounts his tour of Germany in epistolary form in a chapter entitled Citroen's Letters. তো তিনি হচ্ছে তার যে জার্মানির ট্যুর ছিল, এই তার ট্যুরটাকে তিনি এখানে উপস্থাপন করেছেন, সেটা নিয়ে আলোচনা করেন। জার্মানিতে তিনি যে ট্যুরে গিয়েছিলেন সেটা এপিস্টোলারি ফর্ম বা পত্রের মতো করে তিনি লিখেছেন এখানে, চ্যাপ্টার এন্টাইটেলড Citroen's Letters. ওকে। তো আমরা জানি যেহেতু এখানে তিনি তথ্যপত্র অনেক কিছু দিয়েছেন, তারপরেও তার একটা অটোবায়োগ্রাফিক্যাল, তার নিজের জীবনীটাকে বেশি এখানে তুলে ধরেছেন। তো তার একটা ভ্রমণের কথা এখানে বলেছেন। He describes sailing up the Ebol Elbe and his experiences of the German literary. তো তিনি জার্মান সাহিত্যের যে তার এক্সপেরিয়েন্স রয়েছে সেটাও এখানে তুলে ধরেছেন। The penultimate chapter is an entertaining review of foreign drama before Coleridge summarizes his theories in the conclusion. শেষ চ্যাপ্টারে তিনি ফরেন ড্রামা, বিদেশি যে ড্রামাগুলো রয়েছে সেগুলো নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। তার লেখাটা শেষ করার আগে সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। ওকে। তারপরে commending his readers to God, Coleridge announces, with this my personal as well as my literary life might conclude. তো এখানে হচ্ছে তিনি প্রার্থনা করে বলছেন যে এটাই হচ্ছে আমার সাহিত্যিক জীবন, এটাই হচ্ছে আমার পার্সোনাল জীবন, এই কথা বলেই তার লেখাটা এখানে সমাপ্ত করেছেন। তো সবশেষে এটাই বলতে পারি যে কোলেরিজ তিনি এখানে মেইনলি হচ্ছে তার বন্ধু ওয়ার্ডসওয়ার্থের কিছু সমালোচনা করেছেন। তিনি এখানে তার ইমাজিনেশনের তত্ত্ব তুলে ধরেছেন, তার হচ্ছে সুপারন্যাচারালিজমের কথা বলেছেন, ফ্যান্সি এর কথা বলেছেন, এইস্থেটিক তত্ত্বের কথা বলেছেন। তারপরে এখানে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে সাসপেনশন অফ ডিসবিলিভ। তারা সুপারন্যাচারালিজমে মানুষকে অতীন্দ্রিয়বাদের দিকে নিয়ে যেতেন, অথবা পাঠক তিনি পড়তে পড়তে এমন একটা অবস্থায় যান যে ডিসবিলিভ, অবিশ্বাস্য একটা অবস্থায় চলে যান। তো সেটা থেকে তিনি ফিরিয়ে আনতে যে কবিতাগুলো লিখতে হবে, যে লাইনগুলো লিখলে মানুষ ওই অবস্থা থেকে ফিরে আসবে, সেটা তিনি আলোচনা করেছেন এবং সেটা গুরুত্ব উপলব্ধি করেছেন। এটাকে বলা হয় সাসপেনশন অফ ডিসবিলিভ। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এই নিচে আমাদের বাংলা সামারি এটা আছে, আমাদের ব্লগে গেলে সেটাও দেখতে পারবে, ওয়েবসাইটে গেলে। আর যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্টে সেটা জানাবে, এবং এই লেকচারটি কিরকম হয়েছে সেটা জানতে ভুলবে না। সেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মতামতটা জানতে পারলে অনেক ভালো লাগে। এবং যে সকল ফ্রেন্ডরা আমাদের এই চ্যানেলটা সবাই জানা, সবাইকে জানিয়ে দেবে চ্যানেলটাতে তোমাদের অনেকগুলো লেকচার রয়েছে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।